বাংলাদেশ অর্থনৈতিক অগ্রগতির দেশ। বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের গল্পের সাথে যুক্ত আমরা বিজনেস বাংলাদেশ। স্বাগত জানাচ্ছি বৈশাখী টেলিভিশনের নিয়মিত সাপ্তাহিক আয়োজন বিজনেস বাংলাদেশ অনুষ্ঠানের সঙ্গে আছি আমি সুমায়া জামান। দেশের ব্যবসা বাণিজ্যের নানা সম্ভাবনার কথা জানাতে আমন্ত্রিত হয়েছেন একজন বিশেষজ্ঞ। আমাদের সাথে আছেন জনাব আবুল বশির খান, চিফ ফাইন্যান্সিয়াল অফিসার এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেড। স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে। দর্শক শ্রোতা সকলকে ধন্যবাদ। অনুষ্ঠান শুরুর পূর্বেই জেনে নিই আজকের অতিথির অটোবায়োগ্রাফি। আবুল বশির খান ১৯৯৫-এর শেষ দিকে মনোনো গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের অ্যাকাউন্ট অফিসার হিসেবে তাঁর কর্মজীবন শুরু করেন। তিনি অর্থ মন্ত্রণালয়ের অধীন ব্যাংক ও আর্থিক সংস্থা বিভাগে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সাথে কাজ করেছেন। ১৯৯৮ সালে তিনি কারিতাস বাংলাদেশে যোগ দেন এবং প্রধান কার্যালয়ে ৬ বছরেরও বেশি সময় ধরে কাজ করেন। এছাড়াও তিনি কারিতাসের অডিট এবং আর্থিক পর্যবেক্ষণ বিভাগের নেতৃত্ব দেন। ২০০৫ সালে তিনি এসকিউ গ্রুপে যোগ দেন এবং অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ বিভাগের প্রধান হিসেবে কাজ করেন। ২০০৭ সালে তিনি এসএমসিতে যোগ দেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাব বিভাগ থেকে তিনি স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। জনাব খান বাংলাদেশ ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টস অব বাংলাদেশের সদস্য। তিনি বিভিন্ন ইলেকট্রনিক মিডিয়ার ব্যবসা এবং অর্থ সম্পর্কিত বিষয়ে আলোচক হিসেবে বিজ্ঞজন। তাঁর কর্মজীবনে তিনি দেশে এবং বিদেশে অনেক প্রশিক্ষণ, সেমিনার ও কর্মশালায় অংশগ্রহণ করেন। আবুল বশির খান বর্তমানে এসএমসি এন্টারপ্রাইজ লিমিটেডের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার হিসেবে কর্মরত। দেখলাম অটোবায়োগ্রাফি, আর আজ আমাদের বিষয় নতুন পণ্য উৎপাদন ও বিনিয়োগ। এবারে চলে যাচ্ছি মূল আলোচনায়। আমরা কেন নতুন পণ্যে বিনিয়োগ করব? বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক অগ্রগতির দিকে এগিয়ে যাচ্ছে। আমরা সবাই জানি যে বাংলাদেশ বিগত কয়েক বছরে একটা ফাইন্যান্সিয়াল যে গ্রোথ, মানে আমরা যেটা বলি যে অর্থনৈতিক প্রবৃদ্ধি, সেটা প্রায় ৭-৮% করে এগিয়ে যাচ্ছে। সেখানে আমরা আরও প্রেডিক্ট করছি বিভিন্ন আন্তর্জাতিক বিভিন্ন স্ট্যান্ডার্ড যে ইনস্টিটিউশন আছে তারা বলছেন বাংলাদেশ ২০৩৩ সালের মধ্যে ২৫টা অর্থনৈতিক শক্তির দেশের মধ্যে একটা হবে, ইকোনমিক পাওয়ার। সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই নতুন নতুন বিনিয়োগের দিকে যেতে হবে। এই বিষয়ে আপনার যে প্রশ্ন, আমরা কেন নতুন পণ্যে বিনিয়োগ করব, আমাদের বাংলাদেশের অগ্রগতির সাথেই এটা একাত্মভাবে জড়িত। নতুন পণ্যে বিনিয়োগ না করলে আমরা আমাদের যে জিডিপি যে গ্রোথ, সেই গ্রোথটাকে এগিয়ে নিতে পারবো না। সেজন্য আমাদেরকে নতুন পণ্যে বিনিয়োগ করতে হবে, বিভিন্ন ডাইভার্সিফাইড প্রোডাক্ট আনতে হবে। আমাদের যেই সব প্রোডাক্টগুলি এই মুহূর্তে আছে বাংলাদেশে, যেসব বিনিয়োগের উপরে আমরা নির্ভরশীল, যেমন আমি যদি বলি আমাদের পোশাক শিল্প, তারপর আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এইগুলি আমাদের মেজর ইন্ডাস্ট্রি। কিন্তু এই ইন্ডাস্ট্রিগুলির ছাড়াও আমাদের নতুন নতুন বিভিন্ন ক্ষেত্র বের করতে হবে, এবং সেই কারণেই নতুন পণ্যে বিনিয়োগ করা আমাদের জন্য খুবই জরুরি। আর এই যে নতুন পণ্যে বিনিয়োগ করার ক্ষেত্রে আসলে কোন কোন বিষয়গুলো বিবেচনা করাটা খুব বেশি জরুরি? যে কোনো নতুন ব্যবসার ক্ষেত্রেই কিন্তু অনেকগুলি বিষয় আমাদেরকে বিবেচনা করতে হয়। বিশেষ করে টেকনিক্যাল বিষয়টা আছে এর সাথে, এবং ফাইন্যান্সিয়াল কিছু বিষয় আছে। আমরা নতুন কোনো বিনিয়োগের ক্ষেত্রে প্রথমেই চিন্তা করি যে আমি যেই ব্যবসাটা করতে যাচ্ছি সেই ব্যবসাটা কি, আমাদের মার্কেটটা কি, সেই ব্যবসাটার দেশে এবং বিদেশে যদি আমি ছোটোভাবে শুরু করি বা বৃহৎ আকারে চিন্তা করি, সেক্ষেত্রে বিদেশে এটা এক্সপোর্ট করার অপরচুনিটি আছে কি না, বা আমাদের লোকাল এটার কতটুকু অপরচুনিটি আছে, মার্কেট রিসার্চ করে সেটা আমাদেরকে বের করতে হয়। এটা গেল একটা টেকনিক্যাল দিক। আর সাথে সাথে আমাদেরকে ফাইন্যান্সিয়াল দিকটাও দেখতে হয়, যে এই নতুন পণ্যে যে বিনিয়োগ করব, বিনিয়োগটা আমাকে যতটুকু বিনিয়োগ করব সেই বিনিয়োগটা কিভাবে উঠে আসবে, কত বছর সময় লাগবে এই বিনিয়োগটা উঠে আসতে, এবং এই বিনিয়োগ থেকে কি আমি আসলে আমার নির্দিষ্ট যে লক্ষ্য আছে প্রফিট মেকিং যেটা থাকে ব্যবসা প্রতিষ্ঠানের, একটা মূল অন্যতম প্রধান লক্ষ্য থাকে ব্যবসা থেকে রিটার্ন, সেই রিটার্ন অন ইনভেস্টমেন্ট সেটা সঠিক সময়ের মধ্যে এটা উঠে আসবে কিনা, এই বিষয়গুলি খুবই জরুরি বিবেচনা করা।
যারা বিনিয়োগ করবে তাদের কি একাডেমিক শিক্ষার প্রয়োজন রয়েছে? একাডেমিক শিক্ষার তো অবশ্যই দরকার। আমরা বাংলাদেশ দ্রুত অর্থনৈতিক অগ্রগতির সাথে সাথে আমাদের শিক্ষাও কিন্তু আমরা অনেক এগিয়ে যাচ্ছি। শিক্ষা মানুষকে সঠিক যে ডিসিশন প্রত্যেকটা বিষয়ে, শুধু বিনিয়োগের ক্ষেত্রে না, যে কোনো বিষয়ে শিক্ষা কিন্তু মানুষকে তার সঠিক ডিসিশনের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে থাকে। একাডেমিক শিক্ষা গ্রহণ করে যেসব ছাত্ররা আসলে বের হচ্ছে তারা অনেকেই হয়তো চাকরিও পাচ্ছে না, তো আমার মনে হয় যে অনেক আগে থেকে তাদেরকে প্রস্তুত রাখা দরকার যেন তারা চাকরি না পেলেও উদ্যোক্তা হিসেবে বিনিয়োগ করতে পারে যে কোনো একটা ব্যবসায়। তো সেক্ষেত্রে আপনার মতামত কি? যদি শিক্ষাটা মাধ্যমিক পর্যায় থেকে দেওয়া হয়, আমাদের বাংলাদেশে আসলে যেই আমরা যারা ব্যবসা জগতে কাজ করি আমরা জানি যে মধ্যম পর্যায়ের যে টেকনিক্যাল এডুকেশন সেটা কিন্তু আমাদের এখানে খুবই অভাব আছে, সেটা খুব একটা বেশি নাই আমাদের এখানে। আমরা বিএসসি ইঞ্জিনিয়ার বা ডক্টর বা অন্য প্রফেশনালস পাচ্ছি উচ্চ পর্যায়ের ক্ষেত্রে, কিন্তু এই যে মধ্যম পর্যায়ের বা খুবই মাধ্যমিক পর্যায়ের যে টেকনিক্যাল এডুকেশনটা সেটা কিন্তু অনেক অভাব আছে, সেটা খুব বেশি অর্গানাইজেশন নাই। এই অর্গানাইজেশনগুলিকে, ইনস্টিটিউশনগুলিকে আমাদেরকে শক্তিশালী করা দরকার। যেমন আমরা যদি চিন্তা করি চায়নার দিকে যদি তাকাই, চায়নাতে কিন্তু এই ধরনের হাজার হাজার ইনস্টিটিউশন আছে যেখান থেকে ভোকেশনাল ইনস্টিটিউশন, এই ভোকেশনাল ইনস্টিটিউশনগুলি আরও বেশি বাড়ালে আমাদের যে এই বিনিয়োগের সাথে উৎপাদন এই বিষয়গুলি আরও সঠিকভাবে করতে পারবে। তখন নতুন পণ্য উৎপাদনে বিনিয়োগ তো আসলে অনেক ঝুঁকিপূর্ণ একটা বিষয়, তো সেক্ষেত্রে এই যে ঝুঁকি নেওয়ার মানসিকতা এটা কিভাবে তৈরি করবে যারা বিনিয়োগ করবে? ঝুঁকি না নিলে তো আসলে ব্যবসা করতে গেলে ঝুঁকি থাকবেই, এটা একটা ব্যবসার একটা অপরিহার্য অঙ্গ। ঝুঁকি ছাড়া কোনো ব্যবসা করা যায় না। আমরা যারা বিজনেস ম্যানেজমেন্ট পড়েছি বা যারা পড়বো তারা সবাই জানি যে রিস্ক ম্যানেজমেন্ট একটা বড় বিশাল সাবজেক্ট আছে। উন্নত দেশে আরও মানে এটার উপর পিএইচডিও করা হয় বা হায়ার এডুকেশন দেওয়া হয় রিস্ক ম্যানেজমেন্টের উপরে। তো ঝুঁকিটা ম্যানেজ করতে হবে সবসময়, যেটা আমি একটু আগেও বললাম যে রিস্ক ম্যানেজমেন্ট, রিস্কটাকে ম্যানেজ করতে হবে। কতটুকু ঝুঁকি আমি নিতে পারবো ওটা আমি যদি অ্যানালিসিস করি সঠিকভাবে। এই জন্য আপনার আগের প্রশ্নের সাথে আবার আমি যাই একটু, সেটা হলো যে শিক্ষা। যদি শিক্ষা থাকলে কিন্তু এই ঝুঁকিটা আমি ক্যালকুলেটেড ঝুঁকি নিব। হ্যাঁ, এই ঝুঁকিটা নিতেই হবে। একটা পর্যায়ে ঝুঁকি না নিলে বিজনেস করা যাবে না। তবে আমাদের বিভিন্ন অঙ্ক আছে, বিভিন্ন ক্যালকুলেটিভ টুলস আছে, সেই টুলসগুলির মাধ্যমে ঝুঁকিটাকে আমরা বুঝতে পারবো এই ঝুঁকিটা কতটুকু আছে এবং কতটুকু আমরা নিতে পারবো লং রানে বা শর্ট রানে, এভাবে অ্যানালিসিস করা যায়। এই ঝুঁকি নেওয়ার ক্ষেত্রে বা এই বিনিয়োগ করার ক্ষেত্রে শিক্ষার পাশাপাশি অভিজ্ঞতাটা কতটুকু জরুরি? যদি অভিজ্ঞতা থাকে এবং শিক্ষাও থাকে তাহলে সবচেয়ে বেটার। এছাড়া অভিজ্ঞতা আলোকে অনেকে কিন্তু অনেক দূর এগিয়ে গেছেন, শিক্ষা সেভাবে নাই। আমরা অনেকের এক্সাম্পল দিতে পারি, বাংলাদেশে হোক বা বাংলাদেশের বাইরে হোক। অভিজ্ঞতাটা অত্যন্ত জরুরি একটা বিষয়। অভিজ্ঞতা না থাকলে ব্যবসা আসলে খুব কম ক্ষেত্রে সাকসেসফুল হয়। তবে আমরা এটা বলছি না যে অভিজ্ঞতা না থাকলে ব্যবসা শুরু করা যাবে না, অবশ্যই করা যাবে। নতুন যারা তারা যদি আসতে চায় তারা তো তাদের তো অভিজ্ঞতা নেই, তারা তাহলে কি করবে? ঠিকই বলেছেন, অভিজ্ঞতা নাই, কিন্তু ব্যবসার অভিজ্ঞতাটা দরকার। এই জন্যই যে এটার যে মানে হিস্ট্রিটা জানা দরকার। হিস্ট্রিটা থেকে আমরা ফিউচারের একটা প্ল্যানিংটা করতে পারি। তবে যারা অভিজ্ঞতা নাই তাদেরকে বলবো যে যারা অভিজ্ঞতা আছে তাদের পরামর্শ নিতে। পরামর্শ তো নেওয়া যথেষ্ট। পরামর্শটা নিলে তার যদি নিজের মধ্যে সেরকম মানসিকতা থাকে সে কিন্তু ওইটা দিয়ে ডেভেলপ করতে পারবে। সব ক্ষেত্রে সাকসেসফুল হবে এটা তো না, একবার না পারলে আবারও দেখতে হবে। চাকরি করার ক্ষেত্রে যেরকম ইন্টার্নশিপ থাকে, ব্যবসা বা বিনিয়োগ করার ক্ষেত্রে তো আসলে ইন্টার্নশিপের কোনো সুযোগ নেই। সেক্ষেত্রে নতুন যারা আছে তারা কি করবে? রিস্ক ম্যানেজমেন্ট যেটা আমি বললাম, রিস্ক অ্যানালাইসিস সেটা খুব ভালোভাবে করতে হবে এবং দেশের সামগ্রিক যে পরিস্থিতি, দেশে গ্রোথটা কোন দিকে যাচ্ছে এটা বিবেচনা করতে হবে। যেমন বাংলাদেশে এখন বিনিয়োগ করাটা খুবই একটা ভালো পরিবেশ আছে আমরা যদি চিন্তা করি, কারণ বাংলাদেশ লাস্ট
5 থেকে 10 ইয়ার্সে যেভাবে প্রবৃদ্ধি অর্জন করছে কন্টিনিউয়াসলি, এখানে কোনো ব্রেক নাই, কোনো ধরনের মানে ব্রেক হচ্ছে না এখন। সেক্ষেত্রে বাংলাদেশে বিনিয়োগ করাটা এখন খুব ঝুঁকির পরিমাণটা একটু কমে গেছে আগের থেকে। অনেকেই শুরু করে, অনেকেই বিনিয়োগ করে, কিন্তু আশানুরূপভাবে সাফল্য অর্জন করতে পারে না, বা যে রিটার্ন অন ইনভেস্টমেন্ট সেটা হয়তো তারা পায় না ঠিক মতো। তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? হ্যাঁ, আমি যেটা একটু আগেই বললাম যে রিটার্ন অন ইনভেস্টমেন্টটাকে তাকে প্রথমেই যেই ইনভেস্টমেন্ট সে করছে সেটা থেকে কি পরিমাণ রিটার্ন আসতে পারে, তার যে ফিউচার যে প্ল্যান, সেলস প্ল্যান বা তার রেভিনিউ কত আসবে, এই বিষয়টাকে অবশ্যই একটা যৌক্তিক পর্যায়ে রাখতে হবে। অস্বাভাবিকভাবে এটাকে যদি স্পেকুলেশন করা হয় বা এস্টিমেট করা হয়, সেক্ষেত্রে হয়তো এটা ভুল হবে, সঠিক হবে না। আর এই ক্ষেত্রে আসলে ব্যাংক কতটুকু সাহায্য করে বা করছে এই মুহূর্তে যারা বিনিয়োগ করছেন বা বিনিয়োগে আগ্রহী, যাদের পূর্ব কোনো অভিজ্ঞতা নেই, তাদেরকে ব্যাংক আসলে কিভাবে সাহায্য করছে বা করবে? ব্যাংক আসলে দেখে তার যে ইনভেস্টমেন্টটা, ব্যাংক যেখানে লোন দিবে, ব্যাংকের লোনটা কিভাবে সে রিকভারি করতে পারে। ব্যাংকের সবচেয়ে বড় যে বিষয়টা বিবেচনা করে সেটা হলো তার রিপেমেন্টটা এই ক্লায়েন্ট করতে পারবে কিনা, এটা ব্যাংক দেখবে স্বাভাবিকভাবেই, যেহেতু ব্যাংক বিজনেস করে। কারণ ব্যাংকের অনেকগুলি বিষয় আছে, ব্যাংক যেটা ছাড়া লোন কখনোই অ্যাপ্রুভ করে না। সেক্ষেত্রে নতুনদের জন্য লোন পাওয়াটা খুবই একটা কঠিন একটা বিষয়। কিন্তু কোনো কোনো ব্যাংক, বিশেষ করে সরকারি সাহায্যপ্রষ্ট যেসব ব্যাংক আছে, সরকারি বা আধা সরকারি ব্যাংকগুলি, তারা ন্যাশনালাইজ ব্যাংক যারা আছে, তারা কিন্তু নতুন উদ্যোক্তাদের ক্ষেত্রে অনেক ধরনের তাদের ইনসেন্টিভ আছে। ইনসেন্টিভের পাশাপাশি আরও একটা বিষয় রয়েছে যে আসলে তাদের একটা মর্টগেজ, কোনো কিছু মর্টগেজ দিতে হয় বা একটা গ্যারান্টি থাকতে হয়। যারা নতুন বিনিয়োগ করবে তারা এই গ্যারান্টিটা আসলে কোথা থেকে পাবে? সব কিছু বিবেচনা করেই ব্যাংক তার লোনটা দেয়, কিন্তু নতুনদের ক্ষেত্রে তো তার আসলে এক্সপিরিয়েন্সও নাই, তার গ্যারান্টি দেওয়ারও সেরকম স্কোপ নাই। সেক্ষেত্রে তারা অন্যভাবে পার্সোনাল গ্যারান্টি বা অন্য কোনো ওয়েতে তারা এই লোনটা দিয়ে থাকে ক্ষুদ্র পরিসরে। যেমন আমরা মাইক্রো ক্রেডিটের কথা অনেকে জানি বা মাইক্রো ফাইন্যান্স জানি, সেখানে কিন্তু সেইভাবে কোনো মানে আমরা প্রচলিত অর্থে যে গ্যারান্টিটা বলি সেরকম গ্যারান্টিটা নাই। অনেক ব্যাংক কিন্তু এসএমই চালু করেছে, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজের জন্য। সেক্ষেত্রে তারা এইভাবে হয়তো এটা সুযোগ নিতে পারে। আর আরও একটা বিষয়, সেটা হচ্ছে যারা নারী বিনিয়োগকারী বা নারী উদ্যোক্তা যারা আছে, তাদের বিষয়টা যদি আমাদেরকে একটু বলেন যে তারা কিভাবে আরও বিনিয়োগে এগিয়ে আসতে পারে। হ্যাঁ, আমি যেটা বললাম যে মাইক্রো ফাইন্যান্সের যে আইডিয়াটা, সেটা কিন্তু বেসিক্যালি নারী উদ্যোক্তাদেরকে নিয়েই করা হয়েছিল। বিভিন্ন এনজিও থেকে এটা উৎপত্তি হয়েছিল। এখন ছোট ছোট অনেক ব্যাংকও অনেক ছোট ছোট উদ্যোক্তা এরকম সৃষ্টি করেছে, যারা ব্যাংক থেকে লোন নিয়ে এটা করতে পেরেছে। খুব বেশি সেখানে যে মর্টগেজ দিতে হয়েছে সেরকম না, আমি যতটুকু জানি যে সেখানে সেরকম কোনো মর্টগেজ নাই। খুব অল্প থেকে সে শুরু করে আজকে একটা বড় পর্যায়ে চলে গেছে, এরকম অনেক রেকর্ড আছে। পণ্য উৎপাদনের ক্ষেত্রে ভ্যারাইটির অনেক অভাব, পণ্য উৎপাদনের ক্ষেত্রে এর কিছু প্রস্তুতিও রয়েছে, তো সেগুলো কি আমাদেরকে যদি একটু বলেন। একটা যদি এক্সিস্টিং ইন্ডাস্ট্রি থেকে যদি নতুন পণ্য উৎপাদন করে সেটা একটা হবে, আর একেবারে নতুন করে শুরু করলে সেটা আরেকভাবে করতে হবে। কারণ এখানে কিছু রেগুলেটরি বিষয় আছে, কিছু পূর্ব প্রস্তুতির বিষয় আছে, কিছু মানে গভর্নমেন্টের বা আমাদের বিভিন্ন সংস্থা যেগুলি আছে সেখান থেকে পারমিশনের বিষয় আছে, অনেক বিষয় আছে। সেই বিষয়গুলিকে আগে অ্যানালিসিস করতে হয়, সেগুলির থেকে আগে পারমিশন নিতে হয়, নিয়ে তারপরে নতুন ব্যবসাটা শুরু করতে। যে কোনো বিজনেস করতে গেলেই দেশের আইন অনুযায়ী, কোম্পানি আইন অনুযায়ী বা অন্যান্য যে বিভিন্ন সংস্থা আছে, আরজেসি আছে, তারপর সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন আছে, এদের কাছ থেকে অনুমতি নিয়ে ব্যবসাটা প্রথমে শুরু করার প্রস্তুতি নিতে হয়। এবং প্রস্তুতির ক্ষেত্রে মার্কেট অ্যানালিসিস বা বাজার বিশ্লেষণ, এটা কতখানি গুরুত্বপূর্ণ? আপনি খুবই ভালো প্রশ্ন করেছেন। মার্কেট অ্যানালিসিস ছাড়া তো আমি যেই প্রোডাক্টটা নিয়ে আসব, আমাকে প্রথমে দেখতে হবে যে এই মার্কেটটা আসলে রিয়েলি কতটুকু ডিমান্ড আছে। এবং প্রথমেই যেটা করতে হয় সেটা হলো যে মার্কেট অ্যানালিসিস করার ক্ষেত্রে দেখতে হয় যে ওই প্রোডাক্টটার রেসপেক্টিভ যে প্রোডাক্ট
সেটার মার্কেট কতটুকু, আমি কতটুকু শেয়ার নিতে চাচ্ছি। আমি সে একটা এক্স প্রোডাক্ট আমি বাজারে আনতে চাচ্ছি, সেই প্রোডাক্টটার হয়তো দেখা গেল যে বাংলাদেশের মার্কেটে এটার টোটাল মার্কেট শেয়ার আছে সে 1000 কোটি টাকা। সেখানে আমার চিন্তা হলো যে আমি এই প্রোডাক্টটা, নতুন প্রোডাক্টটা এনে ওই মার্কেটের 1000 কোটি টাকার একটা মার্কেটের আমি 10% শেয়ার নিব বা 5% শেয়ার নেব। সেখানে অলরেডি হয়তো আরও 10টা কোম্পানি আছে, তারা অলরেডি সেটা বিনিয়োগ করে তারা তাদের প্রোডাক্ট অলরেডি বাজারে আছে। সেই ক্ষেত্রে আমাকে ওই টার্গেটটা নিয়ে এগোতে হবে। তারপর আমি মার্কেট রিসার্চ করব, করে যদি দেখি যে আমার প্রোডাক্টটা যেই পার্টিকুলার অ্যাট্রিবিউটস বা কোয়ালিটি নিয়ে আমি আসতে চাচ্ছি, সেটা মার্কেট রিসার্চের মাধ্যমে আমি জেনে নিব যে আসলে আমার প্রোডাক্টটা কতটুকু সাধারণ মানুষের কাছে বা আমি যেই শ্রেণীর কাছে এটা দিতে চাচ্ছি তাদের কাছে কতটুকু অ্যাকসেপ্টেবল। কিন্তু আসলে নতুন পণ্য উৎপাদনে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে উদ্যোক্তা বা যারা বিনিয়োগকারী রয়েছেন তাদেরকে আসলে অতটা মানে আগ্রহী করতে পারছি না আমরা, সেটা কেন? এটা ঠিকই যে নতুন একটা প্রোডাক্ট নিয়ে এসে আমি যেই অ্যানালিসিসের কথা বললাম, ডিটেলস, মানে এত ডিটেলস আসলে অনেকে করে না। কেন করে না? কারণ এটার জন্য অনেক বিনিয়োগ, এক্সট্রা একটা বিনিয়োগ লাগে। বিনিয়োগের সাথে আমার মনে হয় যে আগ্রহটাও একটা বিষয় জরুরি। কিন্তু আগ্রহ ওইটা সৃষ্টি করতে গেলে যে মার্কেট ইন্টেলিজেন্স, যেটার যেই কস্টটা প্রথমে মানে ইনভেস্ট করে ফেলতে হয়, সেটা থেকে যদি রিটার্ন তার ওইভাবে না আসে তখন তো সে আর বিজনেসটা করতেই পারবে না। যেমন সে যখন দেখলো যে মার্কেট অ্যানালিসিস করতে যাওয়ার পরে দেখলো যে তার এই প্রোডাক্টটা আসলে নামানোটা ঠিক হবে না, তার প্রোডাক্টটা নিয়ে আসাটা, নতুন করে আবার বাজারে নিয়ে আসাটা এটা জাস্টিফাইড হবে না, তখন তো তার যে ইনিশিয়াল যে ইনভেস্টমেন্টটা ছিল সেটা তখন সে আর কোনোভাবেই আর ওটা রিটার্নটা পাবে না। সেই কারণে ওই এতটা অ্যানালাইসিস অনেকে করে না। এবারে জানতে চাই যে আসলে এই যে বিনিয়োগের ক্ষেত্রে সরকারি পৃষ্ঠপোষকতা কতটুকু? ব্যক্তিগতভাবে এটা করা সম্ভব হয় না। সরকার যেটা করতে পারে, কারণ সরকার কি করতে পারে, সরকার বিভিন্নভাবে ইনফ্রাস্ট্রাকচারগুলিকে ডেভেলপ করে দিতে পারে, সেটা বিনিয়োগের ক্ষেত্রেই হোক বা কমিউনিকেশনের ক্ষেত্রেই হোক, এটা আমরা দেখছি, পলিসি ডেভেলপমেন্টের ক্ষেত্রেই হোক, সেটা সরকার এটা করতে পারে। এবং সরকারের কাছ থেকে আসলে এই যে বিভিন্ন ফ্যাসিলিটিগুলি, সেগুলি সাধারণ মানুষ আশা করে। এবং সেটা আমি যতটুকু আমরা দেখছি এখন বর্তমান যে সরকার, তারা কিন্তু এই দিকটাতে অনেক গুরুত্ব দিচ্ছে এখন। যে বাংলাদেশ 2033 সালে 25তম ইকোনমির দেশ হবে, এটা কিন্তু আসলে এই ধরনের যে ফ্যাসিলিটিগুলি গভর্নমেন্ট দিচ্ছে সেটাকে লক্ষ্য রেখেই দিচ্ছে। সেটা নতুন বিনিয়োগের জন্য যথেষ্ট ফেভারেবল আমি মনে করি। এই সেক্টরে আপনি যেহেতু কাজ করেন বা আছেন, তাহলে এই সেক্টরে আসলে আগামী বা ভবিষ্যৎ পরিকল্পনা কি হওয়া উচিত? আমরা একটা দুইটা সেক্টরের উপরে নির্ভরশীল না থেকে আমাদের ফার্মাসিউটিক্যাল সেক্টরে আমরা যথেষ্ট ভালো করছি। আমাদের গার্মেন্টস সেক্টরও এখন একটা খুবই সাস্টেনেবল সেক্টর। এরকম আরও দু একটা সেক্টর আছে। আমাদের এই সেক্টরের সংখ্যা বাড়াতে হবে। আসলে বিভিন্নভাবে আমাদের চিন্তা করতে হবে। আধুনিক যে ইভেন সার্ভিস সেক্টরের ক্ষেত্রে আমরা চিন্তা করতে পারি। শুধুমাত্র যে আমরা প্রোডাক্ট বা ম্যানুফ্যাকচারিং করবো তাও না, সার্ভিস সেক্টরে কিন্তু বেসিক্যালি আমাদের সবচেয়ে লার্জেস্ট সেক্টর এই মুহূর্তে, মানে রেমিটেন্স যেটা আমাদের আসে। তো এইভাবে আমরা চিন্তা করতে পারি আমাদের দেশকে নিয়ে, আরো ক্ষেত্র কিভাবে প্রস্তুত মানে করা যায়। অনেক অনেক ধন্যবাদ আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য। এই ছিল আমাদের আজকের আলোচনায়। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ দর্শক শ্রোতা সবাইকে। ধন্যবাদ দর্শক, এই ছিল আমাদের আজকের আলোচনায়। আগামী সপ্তাহে নতুন কোনো অতিথি এবং নতুন কোনো বিষয় নিয়ে আবারও চলে আসবো আপনাদের সামনে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ সবাইকে।